আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে মেইনলি হচ্ছে আমরা গাইডলাইন্স নিয়ে আলোচনা করব। যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, অর্থাৎ আমরা জানি আমাদের সামনে পহেলা এপ্রিলই হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট। এরপরেও হচ্ছে ডেন্টাল পরীক্ষা আছে, অথবা যারা হচ্ছে এইচএসসি 22-এর, ঠিক আছে, তোমাদের জন্য তোমাদেরও কিন্তু পরীক্ষা মোটামুটি কাছাকাছি, কারণ বলেই দেওয়া হয়েছে যে এই বছর হয়তো মেডিকেলের ভর্তি পরীক্ষা হবে দুইটা, অর্থাৎ এপ্রিলে যেটা সেটা একটা, আর হয়তো নভেম্বর বা ডিসেম্বরের দিকেই হচ্ছে আরেকটা পরীক্ষা হবে। ঠিক আছে, তাহলে আসলে কিভাবে আমরা পড়বো, বা যারা হচ্ছে তোমাদের এইচএসসি 21 তারা এই 12 দিন বা 13 দিন যেটা আছে সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আর যারা হচ্ছে এইচএসসি 22, ঠিক আছে, তারা হচ্ছে কিভাবে এখন থেকে প্রিপারেশন নিবা। কারণ আমরা জানি পরীক্ষা তো মূলত শুধুমাত্র যে 100 মার্কের পরীক্ষা, এটা পরীক্ষার হল ছাড়াও পরীক্ষাটার উপর কিন্তু এইচএসসির একটা ইম্পর্টেন্স আছে, কারণ এইচএসসি থেকে হচ্ছে আমরা টোটাল 200 মার্ক, সেটাই হচ্ছে এইচএসসির, আর পরীক্ষার মার্ক কত সেটা হচ্ছে আমাদের 100। ঠিক আছে, তাহলে আমাদের দুইটাই কিন্তু কোনোটাই আমরা ছেড়ে দিতে পারি না। তাহলে আমরা দুইটা নিয়ে আলোচনা করব যে আসলে তোমরা সামনে যারা পরীক্ষা দিবা তারা এই 12-14 দিন কিভাবে প্রিপারেশন নিবা অথবা মাথা ঠান্ডা রাখবা, আর যারা এইচএসসি 22-এর আছো তাদের তো হাতে যথেষ্ট সময়, তোমরা কিভাবে এইচএসসি তে ভালো করতে পারো, আর এইচএসসির মধ্যেই কিভাবে অ্যাডমিশন প্রিপারেশনটাও তোমরা নিয়ে ফেলতে পারো, আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমি আমার পরিচয়টা দিয়ে দেই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রাফি, ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে 4th ইয়ারে অধ্যয়নরত। আর আমি অ্যাডমিশন দিছি হচ্ছে 2017 সালে, আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 12। আর বর্তমানে তো বললামই 4th ইয়ারে আসি, আর হচ্ছে হালকেনস্টেইনে একজন টিচার হিসেবে আসি। ঠিক আছে, তোমাদের ক্র্যাশ কোর্স, ট্রিপলেট এবং অ্যাডমিশনের যে কোর্সগুলো আছে সেগুলোতে আমি ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, তাহলে তোমরা যারা জয়েন করছো সবাই অ্যাটলিস্ট এটা জানাও যে তোমরা কোথা থেকে জয়েন করছো, অথবা এইচএসসি কোন ব্যাচ, বা তোমাদের যদি কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা লাইভটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। তোমাদেরও যে প্রশ্ন বা তোমাদেরও যে প্রশ্নগুলো থাকে, যারা তোমরা জানতে চাও কোনো ব্যাপারে, সেসব বিষয়ে তোমরা যে কোনো প্রশ্নই করতে পারো। ঠিক আছে, তো আমরা আজকে মেইনলি যেহেতু মেডিকেল অ্যাডমিশন নিয়ে আলোচনা করব, তো সব প্রিপারেশন নিয়ে আলোচনা না করে তোমরা স্পেসিফিক মেডিকেল নিয়ে তোমাদের যে প্রশ্নগুলো থাকে, বা ভর্তি পরীক্ষা কেমন হয়, কত মার্কের হয়, কি কি করব, কি পড়বো, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা করতে পারো। ঠিক আছে, তো এর আগের বার যখন আমি একটা লাইভে ছিলাম, তো আমি সেখানে হচ্ছে অনেক প্রশ্ন ফেস করছি। তার মধ্যে একটা মজার কথা বলি, যে আমাকে একজন প্রশ্ন করছে কি যে ভাইয়া মেডিকেল কি আসলে অনেক টাফ, মানে মেডিকেলে পড়লে কি চিল করতে পারবো কিনা, বা লাইফটা কেমন। তো এই টাইপের অনেকের অনেক প্রশ্ন থাকে, তোমাদের যেই প্রশ্ন এটাই থাকুক না কেন, ঠিক আছে, তোমরা হচ্ছে আমাকে লাইভে যে কোনো ধরনের প্রশ্নই করতে পারো। আচ্ছা, তাহলে আমি মোটামুটি যে বিষয়ে আজকে আমরা কথা বলবো আমরা সেটা শুরু করে দিই। আচ্ছা, এই যে অ্যাডমিশন ব্যাচ, তারপর অনেকে 22 ব্যাচ, অনেকে 23 ব্যাচ, অ্যাকচুয়ালি তোমরা যে কোনো ব্যাচেরই জয়েন করতে পারো। ঠিক আছে, যারা পরীক্ষা দিয়ে ফেলছো তারা জয়েন করে খুব একটা কাজে লাগবে না, বাট যারা পরীক্ষা দিবা, সামনে দিবা, ঠিক আছে, সামনের 5-6 বছরেও যদি দিতে দাও, অর্থাৎ ক্লাস 8-9 থেকেই মূলত যারাই পরীক্ষা দিবা না কেন, আমি আশা করতেছি তোমাদের জন্য হচ্ছে ভিডিওটা হেল্পফুল হবে। ঠিক আছে, যে ইনফরমেশন যেগুলো আছে বা কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, অ্যাটলিস্ট একটা ইজিয়ার গাইডলাইন বা সহজ একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমি মূলত প্রথমেই হচ্ছে, যেহেতু সামনে আর পরীক্ষার বেশি দিন নাই, আজকে 17 তারিখ, সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা। ঠিক আছে, আর সাথে যেটা বললাম যে আর মাত্র 14 দিন আছে হয়তো। ঠিক আছে, তো এই 14 দিন আসলে কিভাবে ইউজ করবা, বা পরীক্ষাটা শুধু তো পড়াই পরীক্ষা না, পরীক্ষার সাথে আরেকটা কি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখা। ঠিক আছে, এই যে 55টা চ্যাপ্টার সাথে জিকে ইংলিশ, এত সহজ ব্যাপার না, এগুলো মনে রাখা এত ইজি না। পড়লে পড়ে ফেলা যায়, বাট পড়লাম কিন্তু কতটুকু মনে রাখলাম, কতটুকু পরীক্ষায় লিখলাম, এগুলো হচ্ছে পরীক্ষার একটা ইন্টিগ্রেটেড পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তাহলে দেখো সবার প্রথমে আমি যদি বলি, ঠিক আছে, যেহেতু এই মাস 31 দিনের, আমাদের কপাল ভালো যে এই মাসে একটা দিন বেশি, আর যাদের ক্ষেত্রে হ্যাঁ, তাহলে আর আমাদের হাতে আছে 13 থেকে 14 দিন। আমরা মেইনলি হচ্ছে, তাহলে এখন এই 13-14 দিনের আমার প্রিপারেশন গাইডলাইনটা কেমন হবে, অর্থাৎ 13-14 দিনে আমি কিভাবে পড়বো, মূলত হচ্ছে আমরা এটা নিয়ে হালকা একটু ডিসকাস করব। ঠিক আছে, তার আগে বলে দিই, প্রত্যেকটা অ্যাডমিশন বা প্রত্যেকটা পাবলিক পরীক্ষার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে তোমার কনফিডেন্স। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কনফিডেন্স আর নিজের উপর বিশ্বাস। এর কারণ কি, ধরো আমার পরীক্ষায় কোশ্চেন কয়টা, আমার পরীক্ষায় কোশ্চেন হচ্ছে 100টা। ঠিক আছে, তো একটা ছেলে 10,000 প্রশ্ন মুখস্থ করে গেল, অথবা 1 লক্ষ প্রশ্ন মুখস্থ করে গেল, কিন্তু তার লাক খুব খারাপ। সে যেই 1 লাখ পড়ে গেছে, ওই যে 100টা প্রশ্ন আসছে তার মধ্যে সে কমন পাইছে 50টা। আর আরেকজনের কপাল খুবই ভালো,
সে প্রশ্ন পড়ে গেছে 1000 কিন্তু সে কমন পাইছে 70টা, তো কার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই যে কমন পাইছে তার। এটা কেন বললাম? কারণ হচ্ছে পরীক্ষাটা কে কোশ্চেন করে, কিভাবে কোশ্চেন করে আমরা কিন্তু জানি না, বা এই বছর পরীক্ষায় কোন জায়গা থেকে বেশি আসবে, কোন জায়গা থেকে কম আসবে, কোন অধ্যায় থেকে আসবে, কোন অধ্যায় থেকে আসবে না, আমরা কেউই কিন্তু জানি না। ঠিক আছে, এটার সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নাই। তো এই কারণেই হচ্ছে মেইনলি আমাদেরকে কপালের উপর ভরসা করে কিন্তু যাইতে হবে। আর কপালের উপর ভরসা মানে তো হচ্ছে বিধাতার উপর বিশ্বাস। আমি যার প্রার্থনা করি, আমি জাস্ট চিন্তা করব যে সে আমার সাথে আছে, আমি আমার চেষ্টা যেটুকু, মানে আমি পড়াশোনা করতে পারবো। এখন তো আমার এর চেয়ে বেশি কিছু করার নাই, তাই না? আমার হাতে আছে 13 থেকে 14 দিন, আমি কি করতে পারবো? আমার কাজ কি? আমার কাজ হচ্ছে পড়াশোনা করা। এই 14 দিনে যত বেশি আমি পড়তে পারবো, ঠিক আছে, তত হচ্ছে আমার লাভ। এরপরে পরীক্ষায় কি হবে, কি আসবে, কেমন পরীক্ষা দিব, বা কোশ্চেন কোথা থেকে করবে, কোন স্যার করবে, কোশ্চেন কি আমি যে বইগুলা থেকে পড়ছি সেগুলা থেকেই করবে নাকি আবল তাবল দিবে, এগুলোর উপর আমার হাত নাই। সো এগুলা নিয়ে আমার চিন্তাও করা যাবে না। তাহলে একটা কথা বললাম, সবার ফার্স্ট পয়েন্ট ঠান্ডা মাথায় থাকা। ঠিক আছে, মাথাটাকে আমার ঠান্ডা রাখতে হবে, আমাকে কুল থাকতে হবে, কাম থাকতে হবে। এত টেনশন করার, এত স্ট্রেস নেওয়ার অ্যাকচুয়ালি কিচ্ছু নাই। কারণ যেটা বললাম, কি আসবে, কোথা থেকে আসবে, আমরা কিছুই জানি না। এসব সম্পর্কে আমার আইডিয়া নাই, এসব আমার হাতে নাই, তো আমি স্ট্রেস নিব কেন? যেই জিনিসে আমার কিছু করারই নাই সেই জিনিস নিয়ে আমি স্ট্রেস নিব কেন? আমি স্ট্রেস নিব কোনটা নিয়ে? যে জিনিসটাতে আমার করার আছে। তাহলে আমার হাতে কি আছে, আমি এই সময় পড়তে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আমি এই সময় পড়বো। তো এখন দেখো 13 থেকে 14 দিন আছে, খুবই অল্প সময়, 2টা সপ্তাহ। আমরা যখন শুরু করছিলাম তখন 3 মাস ছিল, দেখতে 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 এখন মাত্র 14 দিন বা 13 দিন বাকি আছে। ঠিক আছে, এরকম এক সময় দেখবা তুমি 31 তারিখ চলে আসছে, তুমি যখন ঘুমাইতে যাবা তখন তোমার টেনশনে তুমি পাগল হয়ে যাচ্ছ, আরে কালকে সকালে তো পরীক্ষা দিতে যাব, কি করব। তো এটার আগে দেখো যেটা বললাম যে সবার প্রথমে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এখন কি পড়বো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সবার প্রথমে আমরা জানি আমাদের সাবজেক্ট কয়টা। আমি যদি সাবজেক্ট বলি তাহলে আমি সাবজেক্ট মেইনলি হচ্ছে আমার একটা হচ্ছে বায়োলজি, এরপরে একটা হচ্ছে কেমিস্ট্রি, আর আরেকটা হচ্ছে ফিজিক্স। ঠিক আছে, যদি আমি বড় বড় মার্কের কথা বলি তো আমার বায়োলজিতে কত মার্ক? বায়োলজিতে হচ্ছে 30 মার্ক, কেমিস্ট্রিতে কত মার্ক? 25 মার্ক, ফিজিক্সে কত মার্ক? 20 মার্ক। আচ্ছা, আর যারা হচ্ছে তোমরা জুনিয়র আছো, অনেকে হচ্ছে হয়তো অ্যাডমিশনে কত মার্ক বা মার্ক ডিস্ট্রিবিউশন জানো না, তোমরাও একটু ফলো করো। জিকে আমার কত মার্ক? জিকে হচ্ছে আমার 10 মার্ক। আর ইংলিশে কত মার্ক? ইংলিশে হচ্ছে আমার 15 মার্ক। তো এখন আমি যদি মার্ক দেখি তাইলেই তো বোঝা যাচ্ছে যে আমি কোন জিনিসটাতে এই 14 দিনে বেশি সময় দিব। বায়োলজিতে বেশি সময় দিব, কারণ বায়োলজিতে প্রশ্ন বেশি। ঠিক আছে, আমাকে যদি 1 ঘন্টা সময় দেয় আমি কোনটাতে বেশি সময় দিব? আমি বায়োলজিতে বেশি সময় দিব, কারণ এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো বায়োলজিকে আমি যদি 2টা ভাগে ভাগ করি, আমরা জানি বায়োলজিতে কি কি আছে। বায়োলজিতে আছে হচ্ছে আমার বোটানি, আর আরেকটা কি আছে? জুওলজি। তো গত 5 বছর বা 10 বছরের কোশ্চেন আমি যদি দেখি, আমি দেখবো জুওলজি থেকে প্রতি বছর প্রশ্ন আসে 18টা অথবা 20টা, আর বোটানি থেকে হয়তো প্রশ্ন আসে 12টা। তাহলে এখন বলো কোথায় বেশি সময় দিব? এই যেটা 18টা প্রশ্ন আছে সেটাতে বেশি সময় দিব। অর্থাৎ আমি যদি একদিন দিতে চাই, ধরলাম একদিন আমি 12 ঘন্টা পড়ি, সাপোজ, অনেকে হয়তো বেশি পড়ে অনেকে কম, বাট গড়ে আমি ধরলাম একদিনে আমি 12 ঘন্টা পড়ি। পরীক্ষার 13-14 দিন আছে, অনেকে হয়তো এখন 18 ঘন্টাও পড়বে। তো সেটা না বলে আমি যদি গড় বলি যে 12 ঘন্টা পড়ি, তাহলে 12 ঘন্টার মধ্যে আমি কি 6 দিব? না, আমি অবশ্যই 7-5 দিব, কারণ এই 7 ঘন্টা যদি আমি এই জায়গায় দেই সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ, আমি এই সময় পরে বেশি মার্ক কভার করতে পারবো। তাহলে আমি কোনটাতে বেশি সময় দিব? আমি সময় দিব হচ্ছে জুওলজিতে। ঠিক আছে, আমি দিব হচ্ছে জুওলজিতে। তাহলে এখানে হচ্ছে আমার টার্গেট হচ্ছে জুওলজি। এরপর হচ্ছে কি পড়বো, আরেকটা কমন প্রশ্ন যে কি পড়বো। তো দেখো এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট বা কমন টপিকগুলো পড়া। আমি যখন পড়াইছি তখন কিন্তু আমি টপিক সাজেশন দিয়ে দিছি যে এই জিনিসটা আসে, অথবা তোমরা যেই বই ফলো করো না কেন, ঠিক আছে, আমাদের প্ল্যাটফর্মে তো বই আছে যেমন মেডিকেল অ্যানালাইসিস বুক বা সাজেশন বুক, এটাতে দেখবা তোমার টপিকগুলো কিন্তু স্পেসিফাই করে দেওয়া আছে যে আমার গত 10 বছরে এই টপিকটা থেকে বারবার প্রশ্ন আসছে। কারণ অ্যাডমিশনে ধরো আমি যখন বললাম যে এই টোটাল আমি এই 3টা ধরলে আমার 55টা চ্যাপ্টার, কত টোটাল? 55। প্রশ্ন কয়টা? প্রশ্ন হচ্ছে টোটাল এই 3টা থেকে 75টা। এর মানে একটা অধ্যায় থেকে কয়টা করে প্রশ্ন পরে হিসাব করো? একটা অধ্যায় থেকে আমার পরে হচ্ছে 1.5টা করে প্রশ্ন। এর মধ্যে কিছু ছোট ছোট অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে কখনো প্রশ্নই করে না, কিছু বড় বড় অধ্যায় আছে যেগুলো থেকে একের অধিক প্রশ্ন আসে। তাহলে এটা থেকে কিন্তু বোঝা যায় যে আমি যদি একটা প্রশ্ন করতে যাই, আমার একটা চ্যাপ্টার থেকে খুব বেশি কিন্তু প্রশ্ন করার সুযোগ এখানে নাই। এর কারণ কি? হয়তো জুওলজির ফার্স্ট অধ্যায় এটার কপালে পড়বে একটা প্রশ্ন,
জুলজি সেকেন্ড চ্যাপ্টার, এটার কপালে পড়বে 2টা অথবা 3টা প্রশ্ন। তো আমি যদি একটা অধ্যায় থেকে 2টা বা 3টা প্রশ্ন করি, খুঁটে খুঁটে একবারে ছোট্ট একটা জায়গা থেকে একটা কাজ অথবা একটা ইনফরমেশন বের করে দেওয়ার সুযোগ কিন্তু আমার কাছে নাই। আমাকে যদি তুমি বলো যে রক্ত অধ্যায় থেকে একটা প্রশ্ন করেন ভাই, তো আমি অবশ্যই কোন প্রশ্নটা করব যেটা একবারে বেসিক, রক্তের পিএইচ কত, আরবিসি কতদিন বাঁচে, আরবিসি নিউক্লিয়াস আছে কিনা, ডাব্লিউবিসির প্রত্যেকটার কাজ বলো, আমি এই প্রশ্নগুলাই কিন্তু করব। আমি স্পেসিফিক ভাবে খুঁজে খুঁজে 10 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটার নাম কি, 5 নাম্বার ক্লটিং ফ্যাক্টরটার নাম কি, তারপরে হচ্ছে কোনটা অ্যাক্টিভেশনের জন্য কি লাগে, আমি এগুলো তো করব না। কারণ কি, কারণ আমার এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন করতে বলতেছো কয়টা, 2টা অথবা 3টা। তাহলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে আমার টপিক বোঝা, আমার টপিকটাকে বুঝতে হবে এই সময়, যে আমি একটা অধ্যায়ে সময় দিলে কোন টপিকে বেশি সময় দিব। সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিছি, প্রাইভেট গ্রুপে আমি ক্লাস করাই ফেলছি, আলাদাভাবে আজকে মেইনলি আমরা সাজেশন ক্লাস করতেছি না, আমরা হচ্ছে গাইডলাইন ক্লাস করতেছি। তো আমি গাইডলাইন নিয়েই বলি। তো জুলজি আমার যে চ্যাপ্টারগুলো থেকে বেশি আসে, আর একটা চ্যাপ্টার যখন সাজাবা তোমাদের যে কোনো বই, আমাদের সাজেশন বুক হোক বা যেই বই তোমরা পড়ো না কেন, দেখবা টপিক ওয়াইজ ভাগ করে দিছে, যে এই টপিক থেকে গত 5 বছরে কোশ্চেন আসছে এতটা, এই টপিক থেকে গত 10 বছরের প্রশ্ন আসছে এতটা। তো ওই টপিকগুলো আমরা ভালো করে পড়বো, ওই টপিকগুলাই ভালো করে পড়বো, আর ওই টপিকগুলো থেকেই আসবে। আর আরেকটা কমন কথা আমি পড়ানোর সময় কিন্তু বারবার তোমাদেরকে বলছি, কি পড়তে, বইয়ের অনুশীলনীর প্রশ্ন পড়তে। ঠিক আছে, বইয়ের কোন প্রশ্নগুলো পড়তে, অনুশীলনীর প্রশ্নগুলা সব পড়তে। কারণ আমি যদি গত 2 বছর 3 বছর বা 5 বছরের কথাও বলি, হাজারি স্যারের বইয়ের অনুশীলনী কিংবা আলিম স্যারের বইয়ের অনুশীলনী কিংবা আজিবুর স্যারের বইয়ের অনুশীলনী, দেখা যায় এইসব অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন, প্রচুর প্রচুর প্রশ্ন। এর মানে কি, এর মানে হচ্ছে টিচাররা তোমার বই ঘেটে প্রশ্ন করার চেয়ে বইয়ের শেষে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, যেমন বোর্ড কোশ্চেনগুলো দেওয়া থাকে অথবা আজমল স্যারের বইয়ের শেষে দেখবা কোশ্চেন দেওয়া আছে, টিচাররা এই জায়গা থেকে কোশ্চেন করতে কিন্তু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে আমি যদি এখন শর্ট ভাবে পড়তে যাই, আমি সবগুলা অনুশীলনী ভালো করে পড়ে ফেলবো। এরপরে বলছি কি, এরপরে বলছি হচ্ছে আগে আসা প্রশ্ন, আগে আসা যত প্রশ্ন আছে সেটা মেডিকেল হোক ডেন্টাল হোক, এগুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে। গত বছরের কথাই যদি আমি বলি, গত বছরে যে 30টা প্রশ্ন আসছে তার মধ্যে 27টা জুলজি এবং বোটানির প্রশ্নের মধ্যে, 30টার মধ্যে 27টাই হচ্ছে রিপিট। অর্থাৎ এটা তোমার 2000 থেকে 2020 সালের মধ্যে কোনো না কোনো বার হয় মেডিকেলে না হলে ডেন্টালে আসছিল। এর মানে কি, এর মানে আমি যদি এই প্রশ্ন অনুশীলনী আর আগে আসা প্রশ্নগুলোও পড়ি, তাইলেও আমি মোটামুটি 30 মার্কের মধ্যে সেফ থাকতে পারি, যে 18 থেকে 20 মার্ক আমি কমন পাবো। ঠিক আছে, যদি আমার কপাল ভালো থাকে। তাইলে বইয়ে যেই প্রশ্নগুলা প্রিপেয়ার্ড রেডি করা আছে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে অনুশীলনীর প্রশ্ন, মেডিকেল এবং ডেন্টালে আগে আসা প্রশ্ন, এগুলো আমি ভালো করে পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। আবার অনেকে চিন্তা করে যে আমি, আমার প্রিপারেশন খুব একটা ভালো না, আমি প্রাইভেটে পড়বো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু 40 মার্ক পাস করতেই হচ্ছে। তো তোমাদের জন্য আমার সেম সাজেশন, অ্যাটলিস্ট অনুশীলনীর প্রশ্ন, আগে আসা প্রশ্ন, এগুলা ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে, এগুলার মধ্যে থেকেই তোমার পাস মার্ক চলে আসবে। আচ্ছা, তাহলে এরপরে বললাম কি, অনুশীলনী আগে আসা প্রশ্ন, তারপরে হচ্ছে একটু বইটা রিডিং দাও। মানে এগুলো আগে ভালো করে পড়ে বই হচ্ছে একটু রিডিং দিতে হবে। কারণ সব প্রশ্ন আমার অনুশীলনীর মধ্যেও নাই, সব প্রশ্ন আগে মেডিকেলে আসে নাই, তাহলে বইটা একটু তারপরে রিডিং দিব। একটা অধ্যায়ে কতক্ষণ করে সময় দিব, একটা অধ্যায়ে বড় জোর 40 মিনিট 1 ঘন্টা, এর বেশি সময় দেওয়া যাবে না। কারণ আমার এই 13-14 দিনে বই রিভিশন দিতে হবে অন্তত 2 থেকে 3 বার, অন্তত 2 থেকে 3 বার। আমি পরীক্ষার কমন কিছু সমস্যা বলি। তুমি পরীক্ষা দিতে যাবা, কোশ্চেন দেখবা, কোশ্চেন দেখলে তোমার মনে হবে কোশ্চেনটা চিনি, কোশ্চেনটা পরিচিত। যখন তুমি উত্তর দিতে যাবা, তখনই দেখবা উত্তর আর মাথা থেকে বের হয় না। ঠিক আছে, উত্তর আর মাথা থেকে বের হচ্ছে না, ক হবে নাকি খ হবে, খুব কনফিউশন, এটা আর মাথায় আসে না। মানে প্রশ্নটা আমার পরিচিত, প্রশ্নটা আমি জানি, প্রশ্নটা আমি দেখছি। আচ্ছা, একজন বলছে উল্টা কেন ভাইয়া, ফোনে দেখলে সমস্যা হবে না। ঠিক আছে, সম্ভবত ল্যাপটপে, এই জন্য উল্টা, অন্য কারো সমস্যা নাই, বা অ্যাকচুয়ালি লাইফ ঠিকই আছে। তাহলে তুমি একটু ঠিক করে নাও। তাহলে বললাম যেটা 2 থেকে 3 বার রিভিশন দিব। তো 2 থেকে 3 বার রিভিশন দেওয়া এই 13 দিনের মধ্যে, এটা তো এত ইজি না। এই জন্য কি করতে হবে, এই জন্য হচ্ছে আমাকে টপিক ফিক্স করে এই টপিকগুলো আমি বেশি করে পড়বো। অর্থাৎ বই যখন আমি রিডিং দিব, সব তো পড়ার প্রয়োজন নাই, অনুশীলনী পড়ছি, আগে আসা প্রশ্ন সব পড়ছি ব্যাখ্যা সহ। এবার বইয়ের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, টপিকগুলো ভালো করে পড়বো, ওই টপিকগুলো থেকেই আমার প্রশ্ন বেশিরভাগ চলে আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ, যে আমার টপিক বুঝে বুঝে পড়া, রিভিশনের সময় আমার টপিক বুঝে বুঝে পড়া। তাহলে এই যে জুলজি আর বোটানির কথা আমি বললামই, যে অনুশীলনী আগে আসা প্রশ্ন, তারপরে বইটা হালকা করে একটু রিডিং দাও, দিয়ে যত বেশি প্রশ্ন সলভ করা যায়, যত বেশি পরীক্ষা দেওয়া যায়,
তত ভালো। ঠিক আছে, কারণ পরীক্ষা না দিতে দিতে আমাদের একটা অভ্যাস হয়ে যায় যে পরীক্ষার কোশ্চেন দেখলে আমরা আর পারি না। অর্থাৎ যখন কেউ জিজ্ঞেস করে, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করছি অমুক কি হবে, তুমি ফটাফট উত্তর দিয়ে দিছো, বাট পরীক্ষায় বসে তখন অপশন দেখে তোমার মাথা ঘুরতেছে, না এবার আর মাথায় আসে না ক হবে নাকি খ হবে, এবার আর বোঝা যাচ্ছে না। আর বারবার বলি, মেডিকেল ভর্তি পরীক্ষায় এই জিনিসটাই সবচেয়ে বেশি কমন, যে আমি জানি, আমার পরিচিত, আমি দেখছি, আমি হয়তো আগে পরীক্ষাও দিছি, কিন্তু পরীক্ষার হলে যায় আমার মাথায় আসতেছে না, কারণ এই পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন। 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন। আবার ভার্সিটিতে যেটা হয়, ধরো তোমার যেটা হচ্ছে বোটানি কোশ্চেন বা হচ্ছে জুলজি বা বায়োলজির কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন, কেমিস্ট্রির কোশ্চেন আলাদা আলাদা করে সাজানো থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো সাজসজ্জা নাই। এখানে কোনো সাজসজ্জা নাই। ধরো কোশ্চেন একটা হচ্ছে ফিজিক্সের, তারপর একটা পেয়ে গেছো জিকে, তারপর একটা পেয়ে গেছো ইংলিশ, এই কারণে মাথাটা কিন্তু একদিকে চিন্তা করানো যায় না। এটা ভালো করে মাথায় রাখবা যে পরীক্ষা বারবার দিয়ে দিয়ে অভ্যাস করতে হবে। তো যত বেশি পরীক্ষা দিতে পারো, ঠিক আছে, তোমাদের তো পরীক্ষার কোর্স আছেই, আর প্রত্যেকটা কোর্সে 100+ করে পরীক্ষা দেওয়াই আছে, তো তোমরা এই পরীক্ষাগুলো বেশি করে দিবা। আচ্ছা, এখন বই রিডিং এর জন্য যদি আমি বই সাজেস্ট করি, আমি মেইনলি বলবো তোমরা মূল বইটা ভালো করে পড়ো। মূল বইয়ের বেশি কিছু পড়তে হবে না, একটা বই ভালো করে পড়ো। কয়টা বই? জাস্ট একটা বই। কোন বই সেটা তো জানোই, ঠিক আছে। তবে কিছু জুনিয়র আছে, তাদের জন্য আমি বলে দেই যে একটা বই, মেডিকেলে মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জুওলজির জন্য আজমল স্যারের বই, বোটানির জন্য হাসান স্যারের বই, ফিজিক্সের জন্য আমাদের ইসাক স্যারের বই, আর যদি কেমিস্ট্রি বলি সেক্ষেত্রে হচ্ছে হাজারি স্যারের বই। আমরা অনেকেই গুহ স্যারের বই পড়ি, বাট পরীক্ষায় মেইনলি কিন্তু হাজারি স্যারই ফলো করে। তো এই বইগুলো ভালো করে পড়ো। আর অনুশীলনী কিন্তু সব বই, ঠিক আছে, আমার পরিচিত যে বইগুলো বাজারে আছে সব বইয়ের অনুশীলনী সলভ করতে হবে। এরকম বিভিন্ন বই আছে যে বইগুলোতে অনুশীলনী সব প্রশ্ন একসাথে দেওয়া, তো এগুলো পড়ো। আমি একটা কথা বলে দিই, গত বছর তোমরা যদি প্রশ্ন ঘেটে থাকো তাহলে দেখবা আজিবুর স্যারের, অর্থাৎ বোটানি, যে বইটা আমরা খুব একটা পড়ি না, আজিবুর স্যারের অনুশীলনী থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন দিছে। তো অনুশীলনীর প্রশ্ন কিছু বাদ দিবা না। লাস্ট টাইম আমার লাস্ট সাজেশন লাস্ট 2 সপ্তাহের জন্য এটাই, অনুশীলনী সব বই সলভ করো, আগে আসা প্রশ্ন সব ব্যাখ্যা সহ পড়ো, বইটা হালকা একটু রিডিং দাও, যেটুকু না দিলেই না বা যে লাইনগুলো না পড়লেই না, আর বেশি বেশি করে হচ্ছে পরীক্ষা দাও, বেশি বেশি করে পরীক্ষা দাও, তাহলে জানা জিনিসগুলো আর ভুল যাবে না। এটাই ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় প্রশ্ন কিন্তু পরিচিত হবে, পরীক্ষায় প্রশ্ন খুব একটা আনকমন হবে না, বাট মাথা থেকে বের করাটাই হচ্ছে টাফ। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমি বললাম যে যে কোনো সাবজেক্টের জন্যই অনুশীলনী, আগে আসা প্রশ্ন, বই রিডিং, সাথে হচ্ছে পরীক্ষা, এগুলো হচ্ছে বেশি বেশি করে দিতে হবে। আচ্ছা, এখন বই রিডিং এর জন্য অ্যাকচুয়ালি আমাদের প্ল্যাটফর্মে একটা বই আছে, যেমন তোমার সাজেশন বুক আছে, তারপরে হচ্ছে খুব সাজানো গোছানো, দেখবা এটাতে কি আছে, এটাতে হচ্ছে তোমার যে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো একবারে একসাথে দেওয়া, অথবা যে প্রকারভেদগুলো আছে প্রকারভেদগুলো একসাথে দেওয়া। যেই লাইনগুলো হচ্ছে তুমি বইয়ে 17 পৃষ্ঠা 18 পৃষ্ঠা ঘেটে ঘেটে পড়বা, সেখানে এই লাইনগুলো হচ্ছে একটা একটা পেজে লিখে দেওয়া আছে, অর্থাৎ একটা পেজের মধ্যেই তোমার যে 50টা ইম্পর্টেন্ট লাইন সেগুলো লিখে দেওয়া আছে। অর্থাৎ বই ঘাটতে হইলে আমার যেটা 20টা মিনিট 20টা পেজ ঘাটতে হইতো, সেখানে আমি 4টা পেজ বা 3টা পেজের মধ্যে একসাথে সাজাই গোছায় পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা একটা সুবিধা। তবে আমি অবশ্যই বলবো ভাইয়া প্রথমেই মূল বই, এরপরে তোমরা গাইড বুক হিসেবে, সাজেশন বুক হিসেবে আমাদের বইটাও পড়তে পারো, সেটা যথেষ্ট ভালো, যথেষ্ট রিচ, কমন পাবা, নিশ্চয়তা দেয়া যায়। হয়তো 100% পাবা না, কারণ কোনো বই 100% এর নিশ্চয়তা দিতে পারবে না, কেউ দিলে সে ফেক, ঠিক আছে, বাট অনেকটাই পেয়ে যাবা। আর এটা থেকে সাজেশন বুক থেকে যদি তুমি পড়ো, তোমার রিভিশন দিতে টাইমটা কম লাগবে, কারণ ওই যে বললাম বইয়ের 20টা পেজ আমার উল্টাইতে হচ্ছে না, আমি 3-4টা পেজের মধ্যে পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, তো কেমিস্ট্রি নিয়ে যদি আমার কথা বলতে হয়, কেমিস্ট্রি নিয়ে আমি মেইনলি যেটা বলবো, হাজারি স্যারের যদি অনুশীলনী সব সলভ করে যাও, অন্তত এখান থেকে 15টা কোশ্চেন কমন পাবাই, ধরে রাখা যায়। বক্স কোশ্চেন আছে হাজারি স্যারে, সাথে হচ্ছে তোমার অনুশীলনীতে প্রশ্ন দেওয়া আছে, এগুলাই যদি সলভ করো অ্যাট লিস্ট 15টা পাবা। ঠিক আছে, তাইলে যাদের হচ্ছে কম মার্ক তুলতে হবে বা পাস করতে হবে, তাদের জন্য তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে ফেলবা। এরপরে যদি আমি বলি আর কি লাগবে, সাথে বইটা হালকা একটু রিডিং দাও। আর এই যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে 3rd চ্যাপ্টার, গত কয়েক বছর থেকেই দেখা যায় যে এই অধ্যায়টা থেকে একটু বাইরে বাইরে প্রশ্ন করে, অর্থাৎ এইটার যেই আমরা হাজারি স্যারের বই পড়ি, হাজারি স্যারের বাইরেও হয়তো 2-1টা প্রশ্ন হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখো যে আমি যদি বাইরের বই বা 2টা বই যদি মিলাই পড়ি, সব একটা বই পড়াই ভালো, তবে 3rd চ্যাপ্টারটা আমাকে একটু ভালোভাবে পড়তে হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টার। জৈব যৌগ নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া জৈব যৌগ কি করব? তো দেখো, জৈব যৌগ মেইন বেসিক কিছু টপিক আছে না, এই টপিকগুলো ভালো করে পড়ো। 4টা প্রশ্নের মধ্যে আমাকে কি 4টাই কমন পাইতে হবে এমন তো প্রয়োজন নাই আমার, অথবা
100 মার্কের মধ্যে আমাকে 100 পাইতে হবে, 100 তো আমাকে পাইতে হচ্ছে না, আমি 70 পাইলেই, তাইলে 270 প্লাস পাইলেই তো চান্স হয়ে যায়। তো মেইনলি যেটা আমি বলে দেই, জৈব যৌগ, ধরো জৈব যৌগের তোমার এই পার্টটা শেষের যে পলিমার থেকে প্রতি বছর একটা আসে, তাহলে পলিমার 3 পৃষ্ঠা আছে, প্রত্যেকটার কাজ প্রত্যেকটার ব্যবহার মুখস্থ করে ফেলো। তার মধ্যেও টেফলন, ডেক্রন, টেরিলিন এগুলো বেশি ইম্পর্টেন্ট, গত বছর পিভিসি আসছিল সম্ভবত, ঠিক আছে। এর আগে হচ্ছে যে বাণিজ্যিক ব্যবহারগুলো আছে না, ডেটল, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, এই 6-7টা পেজ থেকে একটা আসে। তাইলে আমি 2টা টপিক বললাম, এই 2টা টপিক থেকে তোমরা 2টা বা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে দেখো জৈব যৌগ তো সহজ হয়ে গেল। এরপরেও কিছু টপিক আছে, যেমন ওই যে তেলের একটা ছক আছে, তারপরে হচ্ছে তোমাদের কোনটা বলয় সক্রিয়কারী, কোনটা বলয় নিষ্ক্রিয়কারী, কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, বেনজিনের চেয়ে কোনটা বেশি সক্রিয়, বেনজিনের চেয়ে কোনটা কম সক্রিয়। এই টপিক 3-4টা পড়ে ফেললে আরো একটা কোশ্চেন কমন। তাইলে আমি যেগুলো বললাম তুমি যদি কমও পড়ো, এগুলোও যদি পড়ো, তাইলেও কিন্তু তুমি কয়টা কোশ্চেন কমন পাচ্ছ? অ্যাটলিস্ট 2টা। তো তোমার 4টার মধ্যে 2টা কমন পাইলেও তো মোর দেন অনেক। তো বাকি সময়টা তুমি অন্য চ্যাপ্টারে দাও, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যেটা বললাম, এই সময় টপিক বেস্ট পড়া, যে টপিকটা বুঝে বুঝে পড়া। তাহলে এটাই হচ্ছে কেমিস্ট্রির জন্য তোমাদেরকে করতে হবে। আর বলছি খুব ভালো করে বারবার, অনুশীলনের প্রশ্ন সব বই, মানে পরিচিত যে বইগুলো আছে, আমি যদি কেমিস্ট্রিতে বলি, আমার পরিচিত কি বই আছে? হাজারি স্যারের বই, গুহ স্যারের বই, কবির স্যারের বই, ঠিক আছে। অন্তত এই 3টা সলভ করে যাও, এই 3টা মোস্ট লাগবে। যদি আমি জুওলজি বলি, আমার পরিচিত বই এক্ষেত্রে 4টা, কি কি? আজমল স্যারের বই আছে, আলিম স্যারের বই আছে, ফাতেমা ম্যামের বই আছে, মাজেদা ম্যামের বই আছে। প্রত্যেকটা অনুশীলনী অন্তত সলভ করে যাও। বোটানি বললে আমার আসে 3টা, যেমন আবুল হাসান, আজিবুর স্যার, আরেকটা হচ্ছে গাজী আজমল স্যার। তো এই অনুশীলনীর প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও, বোর্ড কোশ্চেন গুলো পড়ে যাও, বেশি বেশি করে পরীক্ষা দাও। আর বই তো বললামই। ফিজিক্স যদি বলতে হয়, ফিজিক্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা মাথায় রাখবা, সব সময় সূত্র বেসড কোশ্চেন হয়। মেডিকেলে ফিজিক্স কোশ্চেন খুব একটা কঠিন না, ঠিক আছে। জাস্ট মাথায় রাখবা, আমি সূত্রগুলা প্রত্যেকটা অধ্যায়ের সব সূত্র শিখবো, সূত্র যেন মনে থাকে। কারণ সূত্র থেকে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দিয়ে প্রশ্ন দেয়, যে এটা যদি আমি 2 গুণ বাড়াই তাইলে আমার অ্যান্সার কত গুণ বাড়বে, এটা যদি আমি হাফ করে দেই অ্যান্সার কত গুণ হবে। আরেকটা হচ্ছে একক, মাত্রা, তারপরে হচ্ছে কোন রাশিকে কি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। যেমন গত বছর সম্ভবত আসছিল যে অর্ধায়ু অথবা গড়ায়ু কি দিয়ে প্রকাশ করা হয়। তো তোমাদের হয়তো মনে হইতে পারে খুব সহজ প্রশ্ন, ঠিক আছে, বাট পরীক্ষার হলে এতগুলা রাশির মধ্যে ওইটা মনে রাখা, এটাও কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। তাহলে ফিজিক্স থেকে মেইনলি কি বললাম, ইসাক স্যার, তপন স্যার, অনুশীলনী ভালো করে পড়ে ফেলো, প্রিভিয়াসলি আসা প্রশ্নগুলা ভালো করে পড়ো, টপিক সাজাও, দেখো যে গত 10 বছরে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে। যেমন প্রাসের ম্যাথ প্রতি বছরই মোটামুটি থাকে, তাহলে প্রাসের ম্যাথ আমার অনেক ইম্পর্টেন্ট। আমি যদি বলের টাইপ বলি, মৌলিক বল কোন কণা দিয়ে কোনটা হয়, এটা প্রতি বছরই একটা আসে, এটা ইম্পর্টেন্ট। তারপরে আমাদের একটা সূত্র আছে না, p²/2m, এই সূত্রটা থেকে প্রতি বছরই প্রায় প্রশ্ন হয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্ষমতা দিয়ে প্রতি বছর প্রশ্ন করে, ক্ষমতা অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমি যখন একটা বই ঘাটবো বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যখন ঘাটবো, তখন আমি নিজেই বুঝতে পারবো, টিচারদের সাইকোলজি আমি নিজেই ধরতে পারবো যে এই জায়গা থেকে ওনারা প্রশ্ন বেশি দেয়, এই জায়গা থেকে ওনারা প্রশ্ন দেয় কম। তাহলে এই কাজটা আমাকে ভালো করে করতে হবে, যে ওনাদের সাইকোলজি বুঝে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি ফিজিক্সে বললাম মেইনলি সূত্র, মাত্রা, একক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অনুশীলনী 2 স্যারের অন্তত, তপন স্যার, তারপর হচ্ছে ইসাক স্যার। 2 বই থেকেই মূলত অনুশীলনী থেকে কিন্তু প্রশ্ন করে, কারণ অনুশীলনী থেকে প্রশ্ন হচ্ছে রেডি, আমার কষ্ট করার কিন্তু প্রয়োজন নাই, একটা তুলে দিয়ে দিলাম। আর টিচাররা খুব ভালো করেই জানে যে আমরা বই ভালো করে পড়ি, তারপরে হচ্ছে আবল তাবল অনেক গাইড আছে, ওগুলা গাইড খুব মানে ভালো করে গিলি, যে জিনিসগুলো লাগবে না। বাট এই যে অনুশীলনীর পরিচিত প্রশ্নগুলো, এগুলো আমরা পড়ি না, তো টিচাররা এটা খুব ভালো করে ইউটিলাইজ করে। তাহলে এরপরে দেখো জিকে, এই যে আমার 13-14 দিন আছে, এখন আমার নতুন করে তেমন কিছু পড়ার প্রয়োজন নাই, আমি নতুন করে অনেক কিছু জানতেও পারবো না, নতুন করে জানার প্রয়োজনও নাই। যা জানি, যা পরীক্ষায় আগে আসছে, এগুলাই আমি বারবার রিডিং দিব, ঠিক আছে। বলছি কিন্তু 2 থেকে 3 বার, না হলে কি হবে, পরীক্ষার হলে যায় দেখবা মনে পড়ে না, প্রশ্ন পরিচিত কিন্তু উত্তর আর বের হচ্ছে না, ঠিক আছে, উত্তর আর কোনোভাবেই বের হচ্ছে না। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আমরা হচ্ছে জিকে আর ইংলিশ নিয়ে বলবো। তাহলে জিকে নিয়ে যদি বলি, আমরা জানি জিকে থেকে মূলত কি আসে, জিকে থেকে মূলত হচ্ছে আমার মেইনলি যেটা কমন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধ টপিকটা খুব ভালো করে পড়ে ফেলো, পদ্মা সেতু থেকে প্রশ্ন আসে, পদ্মা সেতু ভালো করে পড়ো। আর আরেকটা প্রশ্ন আমার যেটা পার্সোনালি মনে হয়, স্বাধীনতা পদক অথবা 21শে পদক রিসেন্টলি দিছে না, এই 2টা থেকে কিন্তু একটা আসতে পারে।
তারপরে বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে টেস্ট জিতছে, এই টেস্টটা সম্পর্কে তোমাকে জানতে হবে। বাংলাদেশ একটা ওয়ার্ল্ড কাপ জিতছে কিন্তু সেটা সম্পর্কে জানতে হবে। বাংলাদেশ মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেললো, কোন দেশের সাথে বাংলাদেশ মহিলা দল জিতছে? এই তো রিসেন্টলি পাকিস্তানের সাথে জিতছে। মহিলা দলের ক্যাপ্টেনকে, মহিলা দলের কোচকে, এই পরিচিত প্রশ্ন, ঠিক আছে, এগুলা তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে টপিকও তো আমি বলে দিলাম যে কোন কোন টপিক এই সময় ভালো করে পড়বা। এরপরে হচ্ছে ইংলিশ। ইংলিশও কিন্তু আমি বলছি যে বেসিক কিছু জিনিস আছে, ভয়েস, ট্রান্সলেশন, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, এগুলো তোমরা পারো। তো মুখস্থ করতে হবে মেইনলি, পার্টস অফ স্পিচ একটু বুঝে বুঝে পড়তে হবে, প্রতি বছরই আসে। প্রিপোজিশন খুব ভালো করে পড়তে হবে, প্রিপোজিশন খুব ভালো করে পড়তে হবে। ট্রান্সলেশন গত 2-3 বছর আসে নাই, এবছর আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট। স্পেলিং অনেক ইম্পর্টেন্ট, আসতে পারে। তাহলে জিকে আমি বলে দিলাম ইংলিশ। এখন ইংলিশ কম কষ্ট করে ভালো মার্ক পাওয়ার সহজ বুদ্ধি হচ্ছে বিসিএস এর প্রশ্ন, প্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ার মেডিকেল আর ডেন্টালের প্রশ্ন, যেটা থেকে দেয় তুলনামূলক কম, আর হচ্ছে ডিউ প্রশ্ন অন্তত 5 বছর, এটা পড়া। ঠিক আছে, তাইলে কি বলছি, যদি আমি কম কষ্টে ভালো মার্ক পাইতে চাই তাহলে বিসিএস এর প্রশ্ন যেগুলো আমাদের টপিক, আমাদের যেগুলো আসে সেগুলো সব ভালো করে পড়া, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো করে পড়া, আর ডিউ অন্তত 5 বছর, ডিউর যে ইংলিশ প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে পড়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পড়ার কথা শেষ। এরপরে কি করব, বারবার রিভিশন দিব, বারবার পরীক্ষা দিব। ঠিক আছে, আর মেইনলি যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে মাথা ঠান্ডা। ঠিক আছে, নো টেনশন, কোনো চাপ নাই, চিল। পরীক্ষা জাস্ট পরীক্ষার মতো দিয়ে আসো, যেটুকু জানো সেটুকুই দিয়ে আসো, বাকি পরীক্ষা আল্লাহর হাতে। এরপরে যদি ভালো হয় ভালো, না হইলে নাই, এটা আমাদের কপালের উপর, এটা নিয়ে এত চিন্তা করার কিছুই নাই। তাহলে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, পর্যাপ্ত ঘুমাইতে হবে, আর কি করতে হবে, আর মাথাটাকে হচ্ছে ঠান্ডা রাখতে হবে, নিজের বিধাতার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, আর টেনশন কাজ করবেই, তবে সেই টেনশনটাকে কিন্তু তোমার নিজেরই কাভার করতে হবে। টেনশন দিয়ে আলটিমেটলি কোনো কাজ হয় না। টেনশন করে যদি আমি 20 মিনিট নষ্ট করি, 30 মিনিট নষ্ট করি, আলটিমেটলি আমারই লস। তো পরীক্ষা যখন হয় তখন কিন্তু এটা কমনলি হয় যে দয়ালের দিকে তাকায় থাকতে ভালো লাগতেছে, ফ্যান ঘুরতেছে দেখতে খুব ভালো লাগে, আর কি সুন্দর করে ফ্যান ঘুরতেছে, একটা টিকটিকি নড়াচড়া করতেছে, দেখে মনে হয় কত ইন্টারেস্টিং, যে এটার দিকেই তাকায় থাকি মনে হয়, বা একটা তেলাপোকা হাঁটলেও মনে হয় এটার দিকে আমি আজকে 30 মিনিট তাকায় থাকতে পারবো। এই কাজটা করা যাবে না। ঠিক আছে, এখন তোমার সময় নষ্ট করার সময় না, তো সময় কোনোভাবেই আমরা নষ্ট করতে পারবো না। মাথা ঠান্ডা রাখবা, কুল থাকবা, কাম থাকবা, যা জানো তা পরীক্ষায় দিয়ে আসো। বেশি কিছু জানতে হবে না, যেটুকু বলছি অন্তত সেইটুকু জানো। এইটুকু জেনেই পরীক্ষায় বসো, পরীক্ষা ঠান্ডা মাথায় দাও, বাস। বাকিটা ওইটা আর আমার চিন্তা না, এটা নিয়ে আর আমার চিন্তা করার কিছু নাই। তবে বারবার একটা কথা বারবার বলছি, ঠিক আছে, ধরো আমি 3-4 বছর ধরে পড়াচ্ছি, আমার তো এক্সপিরিয়েন্স আছে, আমি কমনলি এই জিনিসটাই দেখি, যারা হচ্ছে খুব ভালো, এই পরীক্ষার আগে প্রেশার নিয়ে পরীক্ষার আগের দিনে আর কিছু মনে থাকে না, সব উল্টাপাল্টা হয়ে যায়। 1 ঘন্টা তোমার লাইফ একবারে নির্ধারণ করবে যে তুমি কি করবা, তুমি কোন দিকে যাবা। তো উইল পাওয়ারটা ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমি করব, আমি করে দেখাবো, আমি 14 দিন আছে, আমি 14 দিন পড়বো, আমি ভালো করে পড়বো, আমার সেই উইল পাওয়ার, আমার সেই চিন্তা ভাবনা থাকতে হবে। এরপরে কি, এরপরে আমাকে কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, আমি যদি পড়ি আমি পারবো। আমি বারবার একটা কথা বলি, তুমি যদি 60টা লাইন পারো, তুমি সেই 60টা লাইন নিয়ে ধরে রাখো যে আমি শুধু 60টা লাইন পারি, বাকি সবাই 59টা লাইন পারে। তুমি যদি 10টা লাইন পারো, তাহলে এটা ধরে রাখো যে আমি শুধু 10টা লাইন পারি, বাকি সবাই 9টা লাইন পারে, 9.5 লাইন পারে, কেউ 10 লাইন পারে না। আমার কোচিং এর রেজাল্ট দেখারও দরকার নাই, পরীক্ষার রেজাল্ট দেখারও দরকার নেই, আমি যেটুকু পারি সেইটুকু দিয়েই পরীক্ষা দিব, সেইটুকু দিয়েই ইনশাআল্লাহ যদি আমার কপালে থাকে আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা যারা হচ্ছে এইচএসসি 21 ব্যাচ, তাদের জন্য আমার এটাই সাজেশন, খুব ভালো করে পড়ো। আমি কিছু টপিকও কিন্তু খুচরা খুচরা বলে দিছি, এগুলা ভালো করে পড়বা। আর এই যে এই 4টা কাজ তুমি করতেছো কিনা এটার উপরে কিন্তু ডিপেন্ড করে, তোমার প্রিপারেশন ডিপেন্ড করে এই 4টা জিনিসের উপর, আর পরীক্ষা ডিপেন্ড করে প্রিপারেশন প্লাস মাথা ঠান্ডা প্লাস দেখে জানা জিনিস ভুল দেখাচ্ছি কিনা এটার উপর। ঠিক আছে, তো প্রিপারেশন নিজের মতো নিবা, নিয়ে মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে। সবার কাছে দোয়া চাবা, সবাই যেন তোমার কাছে দোয়া করে, নিজের জন্য দোয়া করবা। ঠিক আছে, আর সব সময় এটা ভাববা যে তুমিই বেস্ট, তোমার চেয়ে ভালো কেউ নাই, তুমিই বেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। পরীক্ষা ভালো দিতে হইলে অবশ্যই কি থাকতে হবে, কুল থাকতে হবে। ঠিক আছে, চিল থাকতে হবে, কুল থাকতে হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা, এত ভাবার কিচ্ছু নাই, এত ভাবার কিছু নাই। আচ্ছা, যারা 22 ব্যাচ আছো তাদের জন্য তো মূল কথা হচ্ছে, পরীক্ষার কথা যদি আমি বলি ভাইয়া, অ্যাডমিশনে হচ্ছে আমাদের মেডিকেলে 200 মার্ক, আমরা জানি এটা কিসের উপর ডিপেন্ড করে, এইচএসসি প্লাস হচ্ছে এসএসসির উপর, আর 100 মার্ক হচ্ছে এক্সাম। ঠিক আছে, তো আমার
এইচএসসির উপর যদি ধরি, এইচএসসির উপরই আছে হচ্ছে 125 মার্ক। তো আগে খুব ভালো করে এইচএসসি পরীক্ষাটা দাও, খুব ভালো করে এইচএসসি পরীক্ষাটা দাও, অন্তত 5, গোল্ডেন লাগবে না। যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাও গোল্ডেন পাইতেই হবে এরকম জরুরি কিছু না, কিন্তু অ্যাটলিস্ট 5 যেন মিস না যায়। তাইলে এই যে 125 থেকে কমে মার্কটা আগেই লোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা হয়, তুমি যদি জিপিএ তে কম পাইছো এর মানে কি তুমি যুদ্ধে যাওয়ার আগে তুমি কিছুটা পরাস্ত বা তুমি কিছুটা পিছায় আসো। পরাস্ত আমি বলবো না, কারণ দেখা যায় 12.5 মার্ক 18.5 মার্ক জিপিএ কম নিয়ে অনেকে চান্স পেয়ে যায়, ঠিক আছে? কিন্তু হার্ড ওয়ার্ক লাগে, অনেক বেশি কষ্ট করতে হয়। তো তোমার হাতে তো সুযোগ আছে, তুমি চাইলেই 125 পাইতে পারো। তোমাদের পরীক্ষা সম্ভবত অগাস্টে, তো এখনো আমার হাতে 3-4 মাস সময় আছে। এই 5 পাওয়া তো এখন খুব বেশি কঠিন কিছু না তোমাদের জন্য, কারণ 8টা সৃজনশীলে 3টা সৃজনশীল, এমসিকিউ একটু ভালো করে পড়লেই হয়ে যাচ্ছে। তো এইচএসসি তে ভালো করে ফোকাস করো। আর এইচএসসি তে যখন পড়বা, যে জিনিসটা পড়বা, যেই বইটা তুমি পড়বা, বেসিক ক্লিয়ার করে পড়ো। বেসিক ক্লিয়ার মানে কি, জিনিসটা ডিপে যে মানে বইয়ে কি কি বলছে প্রত্যেকটা জিনিস আমি বুঝলাম, আমি মাথায় নিলাম। জাস্ট আমি উত্তর দিতে পারি বিষয়টা এমন না, আমি শুধু উত্তর দিতে পারবো এমন না, জিনিসটা আমি কাউকে বুঝাইতে পারবো, জিনিসটা আমি কাউকে পড়াইতে পারবো, বা জিনিসটা সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে, এই জিনিসটা প্রয়োজন। তুমি যে জিনিস বুঝবা সেই জিনিস তোমার মনে থাকবে, যে জিনিস তুমি বুঝবা না সেই জিনিস তোমার মনে থাকবে না। তো 55টা অধ্যায় আছে, 55টা অধ্যায়ের যে 55টা অধ্যায়ই তুমি হাফেজ হয়ে যাবা, এটা আমি বলি না বা এটা সম্ভব না, সাধারণত এরকম হয় না। কিন্তু যেই সময়টুকু আছে এই সময়ের মধ্যেই যত বেশি পড়তে পারো তত ভালো। আর আরেকটা সমস্যা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস, ঠিক আছে ভাইয়া? এই বছরও কিন্তু যারা তোমাদের ভাইয়া পুরো পরীক্ষা দিচ্ছে এরা কিন্তু 5টা করে অধ্যায় পড়ছে ফিজিক্স বা হচ্ছে বায়োলজিতে, কিন্তু পরীক্ষা হচ্ছে ফুল সিলেবাসে। তো এটা মাথায় রাখবা যে হয়তো সামনের বছরও পরীক্ষা ফুল সিলেবাসে হবে। তোমাদের খুব বেশি ওইটা চিন্তা করার দরকার নাই যে আমি সব জেনে ফেলবো, সব পড়ে ফেলবো, কিন্তু যেই ফুল সিলেবাসের যেই টপিকগুলো আছে অ্যাটলিস্ট একটা রিডিং দাও, মানে একটা জেনে রাখো যে হ্যাঁ এই জিনিসটা হয়তো আমি সামনে পড়তে হবে, এই জিনিসটা বুঝতে হবে। পড়ার জন্য বা জানার জন্য এখন সোর্সের কোনো অভাব নাই, তোমাদের হাতে বই আছে, তোমাদের হাতে ইন্টারনেট আছে, তোমাদের হাতে আমাদের কোর্স আছে, আরো যে কোনো জায়গা থেকে বড় ভাই আছে, বড় আপুরা আছে, শিখো, জানো, ঠিক আছে? আমি কখনোই বলি না যে তুমি শুধু পড়াশোনা করবা বা শুধু কি করবা, নিজের যেটা ভালো লাগে সেটাই করো। সাথে অ্যাটলিস্ট দিনে 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়াশোনাটা রেগুলার রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট ভালো করতে হইলে, ঠিক আছে? তোমরা ইন্টারে আসো, এটা মাথায় রাখবা, তোমরা ইন্টারে আসো, এটাই কিন্তু তোমার লাইফের মোডটাকে চেঞ্জ করবে, ঠিক আছে? তোমরা যদি ছোট হইতা তাহলে তোমাদেরকে এত বলার কোনো প্রয়োজনও ছিল না, তোমরা সব ভালো করে জানো, সবই বুঝো। তো এটা কাজে লাগাও, এটা ব্রেনে ঢুকাও যে তোমার এবার কিছু একটা ভালো করতে হবে, যদি করতে পারো বাকি লাইফটা তুলনামূলক ইজি হবে, ঠিক আছে? সো এই জিনিসটা ভালো করে পড়ো। আর আমি বলছি মার্ক ডিস্ট্রিবিউশন কেমন, কি কি পড়তে হবে, আর তোমাদের যখন পরীক্ষা আসবে হয়তো আরো গাইডলাইন ক্লাস হবে অথবা তোমরা কোর্স জয়েন করবে, সেক্ষেত্রে আরো জানানো হবে। তবে আপাতত আমার মেইন সাজেশন, এইচএসসি খুব ভালো করে দাও, 125 মার্ক নাও, 200 মার্ক নিয়ে পরীক্ষা দিতে বসো। আর যখন যেই বইটা পড়বা সেই বইটা এমন ভাবে পড়ো যেন তোমার ভার্সিটি প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং সবই হয়ে যায়। এখন আমার যদি মেডিকেল প্রিপারেশন থাকে আমি ইনফো পড়বো বেশি করে, আর আমার যদি বইটার প্রিপারেশন থাকে আমি হচ্ছে বেসিক বা হচ্ছে ম্যাথ গুলা করবো বেশি করে। তাহলে দুইটার মধ্যে মূলত পার্থক্য এটাই। তবে তুমি যদি ভালোভাবে পড়ো তোমার তো সবই কভার হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি আমি যদি সময়টাকে ইউজ করি, সময় কিন্তু আমাদের হাতে যথেষ্ট, বিশেষ করে এইচএসসি যারা 22 সালের আছো তাদের হাতে যথেষ্ট সময়। সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, 3-4 মাস পরেও কিন্তু অনেক অনেক ভালো কিছু করা যায়। ভালো করার জন্য যে তোমার প্রথম 2 বছরই ভালো করে পড়তে হবে, একবারে জানুয়ারি থেকে বা জুন থেকে যখন শুরু হয়েছে তখন থেকে শুরু করতে হবে এমন না, ঠিক আছে? জাস্ট নিজের উপর বিশ্বাস রাখবা, আর হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে, সেটা কম হোক সেটা বেশি হোক, কিন্তু রেগুলারিটিটাকে মেইনটেইন করতে হবে। আচ্ছা, এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, কারণ লাইভ তো গ্রুপে আছেই। আর বইয়ের ব্যাপারে আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের সব সময় মূল বই ভালো করে পড়তে হবে। তো কোনটা আমরা মূল বই হিসাবে পড়ছি বা কোনটা পড়তে বলছি সেটাও তো লাইভের মধ্যেই বলে দিছি। সাথে গাইড বইয়ের জন্য তোমরা, আমাদের তো বই আছেই, তো এই সাজেশন বুক, ঠিক আছে, ভার্সিটি হোক বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক যে বা এইচএসসি হোক, সবকিছুর জন্যই তোমাদের সাজেশন বুক, তারপরে হচ্ছে সূত্রের আলাদা আলাদা বই করাই আছে। তোমরা যে কোনো প্রয়োজনে বা ইনফরমেশনের জন্য হয়তো কিনবা না, জাস্ট জানতে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও নক দিতে পারো, ডেমো পিডিএফ তোমরা দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বই কিনবা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে, আমি আপাতত শেষ করি আমার লাইভ তোমাদের জন্য। যেটা আমি ভালো করে বললাম যে যারা এইচএসসি 22 তারা ভালোভাবে আগে এইচএসসি দাও, অ্যাডমিশনের জন্য পড়া তাহলেই হয়ে যাবে। তুমি যদি একটা বই ভালো করে পড়ো,
তোমার অ্যাডমিশনও কাভার, ভার্সিটিও কাভার, এইচএসসি তো কাভার। আর যারা 21 সাল তাদের জন্য একটাই বারবার বলছি, পড়ছো অনেক কিন্তু এই পড়াগুলা কিন্তু 14 দিন পরে মনে থাকবে না। এই কারণে বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও আর মাথাটাকে ঠান্ডা রাখো, তাহলেই ইনশাআল্লাহ আমাদের সবারই পরীক্ষা ভালো হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর যে কোনো প্রশ্ন করার জন্য তোমরা হচ্ছে আমাদের এই পেজ আছে, পেজে নক দিতে পারো অথবা হচ্ছে লাইভে কমেন্ট করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো এবং আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। সামনে যেই পরীক্ষাই থাক না কেন আর তোমরা সবাই চান্স পাবা, হাসি মুখে থাকবা। ধন্যবাদ। আবার শেষ করার আগে পরিচয় দিয়ে দিই, আমি হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ রাফি, আমি ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ারে অধ্যয়নরত আছি আর হালকেনস্টিনে হচ্ছে আমি একজন টিচার হিসেবে আছি। তাহলে আজকের মতো শেষ করি, সবাইকে আল্লাহ হাফেজ।